যেন তেন নির্বাচন কমিশন গঠন করা হলে দেশে গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার দরকার বলেও মন্তব্য করেন তিনি। বড়দিন এবং নববর্ষ উপলক্ষে মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। খালেদা জিয়া আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো মানুষই নিরাপদ নয়। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সাথে আওয়ামী লীগের লোকেরাই জড়িত অভিযোগ করে তিনি বলেন, তাদের ধরলেই জঙ্গিবাদের আস্তানা নির্মূল হবে। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষের কথা বলারও অধিকার নেই। এই অবস্থা বেশি দিন চলতে পারে না। নিজেদের অধিকার আদায়ে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, দেশে চলছে দু ধরনের বিচার। আওয়ামী লীগ হলে সব অপরাধ মাফ, কোনো অন্যায় না করলেও জুলুম নির্যাতনের শিকার হতে হয় বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের। আজকে এমন ভাবে অত্যাচার নিপীড়ন চলছে, আর গণতন্ত্র এখন তো নির্বাচনে কবে গণতন্ত্র আসবে কেউ জানে না। এখন নতুন নির্বাচন কমিশন হবে, যেন তেন নির্বাচন কমিশন হলে এই দেশে কোনোদিন গণতন্ত্র আসবে না। এই নির্বাচন কমিশন কেমন নির্বাচন কমিশন হওয়া উচিত তার একটা রূপরেখা আমরা দিয়েছি, আপনারা হয়তো পড়েছেন বা পেয়েছেন, সেটা দিয়েছি। সেখানে কিন্তু আমি কি সুবিধা পাবো সেটা কিন্তু ওখানে লেখা নাই, আপনারা দেখলেও করবেন, সেটা নাই। সেটা সকলের জন্য সমানভাবে, ওটা নিরপেক্ষভাবে করা হয়েছে। নির্বাচন কমিশনটা এরকম হওয়া উচিত। আমরা বলছি দেশে প্রথমবারের মতো দেশের ৫৯ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। ভোট গ্রহণ সুষ্ঠু করতে ভোটের আগে পরে ৩ দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্র এবং আশেপাশের এলাকায় অবস্থান করবে। এছাড়াও নির্বাচনের জনপ্রতিনিধিরা যেন প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য স্পিকারকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের নির্বাচিত ৬৩,১৪৩ জন প্রতিনিধি বুধবার প্রথমবারের মতো ভোট দেবেন জেলা পরিষদ নির্বাচনে। ৬১টি জেলায় ভোট হওয়ার কথা থাকলেও ভোলা ও ফেনীতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে ৫৯ জেলায়। এর মধ্যে আরও ২১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সব মিলিয়ে জমে উঠেছে প্রথম জেলা পরিষদ নির্বাচন হতে যাওয়া জেলাগুলোতে ১৪৬ চেয়ারম্যান, ২,৯৮৬ জন সাধারণ সদস্য ও ৮০৬ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার প্রতিটি ওয়ার্ডে থাকছে একটি করে ভোট কেন্দ্র। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট নেওয়া হবে। কেন্দ্রে উপস্থিত থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেউ হয়তো ব্যালট পেপারের চিহ্ন সেটাকে হয়তো মোবাইলে ছবি ধারণ করতে পারে প্রমাণের জন্য। সেই জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন এবং যেটা ডিজিটাল ঘড়িও হতে পারে এর মধ্যে, যেটা স্ক্যান করার মতো ক্যাপাসিটি আছে, এই ধরনের ডিভাইস কেন্দ্রে অ্যালাউড না। এবং আমাদের প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এই নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি, কোস্টগার্ড এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। আর ভোট কেন্দ্রে থাকবে ২০ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যে কোনো ধরনের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে থাকছে ৯১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। নির্বাচন আচরণ বিধি ভঙ্গের যে ২-১টা অভিযোগ আছে উড়ো সেগুলোরও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কিন্তু মাননীয় স্পিকারকে আমরা অনুরোধ করেছি যে যাতে সরকারি সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা যাতে নির্বাচন প্রভাব ফেলতে না পারে, যেটা নির্বাচনী আচরণ বিধি অনুসারে এটা নিষিদ্ধ করা হয়েছে। জনপ্রতিনিধিরা ভোটার হওয়ায় জেলা পরিষদে সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশা করছে কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রী, এমপি সহ যারাই জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও স্পষ্ট নির্দেশনা আছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নারায়ণগঞ্জ নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু হবে। এতে অংশ না নেয়ার দায় নিতে হবে বিএনপিকেই। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাহবুবুল আলম হানিফ বিএনপিকে অশুভ শক্তি আখ্যা দিয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। যারা নির্বাচনে অংশ নিচ্ছে সেখানে নির্বাচন হবে,
আপনার লোক যদি কেউ নির্বাচনে অংশ না নিয়ে থাকে, এই ব্যর্থতা আপনার লোকের, এই ব্যর্থতা দায়ভার সরকার নিতে পারে না। আশকোনার সেই ঘটনা, তারই প্রমাণ পুলিশি অভিযানে যা কিছু পাওয়া গেছে অত্যন্ত ভয়ঙ্কর। এর আগে সচিবালয় সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দলের নেতাদের সতর্ক করে দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অবস্থানরত মন্ত্রী ও এমপিদের এলাকা ত্যাগ করার তাগিদ দেন তিনি। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা আছে যে নির্বাচন কমিশনের যে আচরণ, সে আচরণ ভায়োলেট করার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠিন। এদিকে মহানগর নাট্যমঞ্চে 14 দলের শরিক সাম্যবাদী দলের জাতীয় সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও জানান, 2019 সালেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। খালেদা দল কিন্তু মার খায়া ঘাপটি মারে আছে, ওদের কিন্তু এখনো সাপের বিষ শেষ হয় নাই, মনে রাখবেন। আগামী দিন সাবধান থাকতে হবে, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে ইনশাল্লাহ। সংবিধানের ধারা অনুযায়ী নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিবেন 14 দল তা মেনে নেবে বলেও জানান মোহাম্মদ নাসিম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের দেওয়ান আমিরের উপদেষ্টা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমিরের উপদেষ্টা ডক্টর হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক আবহাওয়া বার্তা পাওয়ার একটি সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেবার মাধ্যমে যে কেউ তার স্মার্টফোনের মাধ্যমে তাৎক্ষণিক আবহাওয়া বিষয়ক তথ্য পাবেন। জনগণের সরাসরি ভোটের সুযোগ না থাকায় জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ সংবিধান বিরোধী, এমনই আখ্যা দিয়ে বিএনপি নেতারা বলেছেন, এটি সাধারণ মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। এই নির্বাচনকে লুটপাট আর অর্থ ভাগাভাগির নির্বাচন বলেও মন্তব্য করেন তারা। মেজর জিয়া ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গ্রহণযোগ্যতার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনের পাশাপাশি দরকার নির্বাচনকালীন সহায়ক সরকার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকারের জনপ্রিয়তা প্রকাশ পেলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে সেটি যাচাইয়ের পরামর্শ দেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, জেলা পরিষদ নির্বাচনে জনগণের নয় বরং সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটবে। বর্তমান যে জেলা পরিষদের নির্বাচন হচ্ছে, এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী। এটা একদলীয় একটি নির্বাচন, তাদের নিজেদের মধ্যে নিজেরা কি বলে না প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচন একটি তামাশা ছাড়া আর কিছুই নয়। নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই নির্বাচন কমিশন পুনর্গঠনের যে উদ্যোগ তিনি নিয়েছেন সেটা তখন সফল হবে। এদিকে নাগরিক ঐক্যের কারামুক্ত নেতা অসুস্থ মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনিও জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন। এই নির্বাচন তো একটা টাকার খেলা এবং চোর, চুরি, ডাকাতি এইসবের একটা সংমিশ্রণ। তো আমরা বিএনপি, আমরা আদর্শবাদের রাজনীতি করি, আমরা এগুলোতে সম্পৃক্ত হতে চাই না, বরং আমরা এগুলো প্রতিবাদ করি। তা আমি মনে করি এই কারণে আমরা এই বিতর্কিত রাজনীতির মধ্যে, বিতর্কিত নির্বাচনের মধ্যে আমরা যেতে চাচ্ছি না। অন্যদিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলের নেতাকর্মীরা। তারা জোর করে যাদেরকে নির্বাচিত করেছে তাদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। এটা তো একটা রসিকতা ছাড়া আর কিছু না। আমরা বলবো এটা এই 5ই জানুয়ারি নির্বাচন যেমন ছিল একটা প্রহসন, এই নির্বাচন আর একটা লোক দেখানো প্রহসন। বিএনপি নেতারা গ্যাসের দাম না বাড়াতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আশকোনা জঙ্গি আস্তানার ঘটনাস্থলে হতাশাগ্রস্ত হয়ে নারী জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, স্বামীদের চাপে পড়ে নারীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এক বাসায় কয়েকটি জঙ্গি পরিবার বসবাস করে। আশকোনার বাসাটি অস্ত্রের নিরাপদ সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করত তারা। তিনি আরো বলেন, কর্মী সংকটের কারণে মুসা এখন 90 জেএমবির অন্যতম প্রধানের দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কিনা বা পুড়িয়ে ফেলা অর্থের যোগানদাতা কারা সে সম্পর্কে 2 নারী জঙ্গিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মনিরুল ইসলাম। সে চরম ফ্রাস্ট্রেটেড হয়ে আত্মঘাতী হামলায় যাওয়ার জন্য রাজি হয়েছে বলে আমাদের মনে হয়েছে। প্রত্যেকেই স্বামীদের চাপে কিংবা অসহায় অবস্থায় একটু আশ্রয়ের জন্য এদের কথা মেনে নিতে বাধ্য হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেতে হলে মুসাকে গ্রেপ্তার করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ফিরে দেখা 2016। ঘটনা, দুর্ঘটনা আর হত্যা, নির্যাতনের মতো অপরাধ নিয়ে চলতি বছরটি ছিল ঘটনাবহুল। কুমিল্লার তনু হত্যার পর প্রতিবাদী হয়ে সাধারণ মানুষ যেমন রাস্তায় নেমে এসেছিল, তেমনি সাঁওতাল জনগোষ্ঠী বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। ফিরে দেখা যাক চলতি বছরের এই ঘটনাগুলোর দিকে। ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে নাসিরনগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবারের উপর হামলা হয়, পুড়িয়ে দেয়া হয় কয়েকশো বাড়িঘর। ন্যাক্কারজনক এই ঘটনার জন্য দায়ী করা হয় স্থানীয় রাজনীতি ও নেতাদের ওপর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত 6 নভেম্বর পুলিশ ও চিনিকল শ্রমিকদের সাথে সাঁওতালদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে 4 সাঁওতাল নিহত হয়। পরে একটি ভিডিওতে দেখা যায় সাঁওতালদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরাই। কুমিল্লার সেনানিবাসে নিজের পরিবারের সাথে বাস করত সোহাগী জাহান তনু। 20 মার্চ রাতে সেনানিবাসের ভিতরে পাওয়া যায় তার লাশ। অজ্ঞাত কারণে মামলার কার্যক্রম চলছে ধিমে তালে। চট্টগ্রামে গত 5 জুন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় আটক করা হয় কয়েকজনকে, এমনকি স্ত্রী হত্যার অভিযোগ ওঠে বাবুল আক্তারের বিরুদ্ধে। চলতি বছরের 3 অক্টোবর সিলেটের এমসি কলেজের সামনে জনসম্মুখে খাদিজা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। দীর্ঘদিন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা চলে খাদিজার। বর্তমানে খাদিজা অনেকটা সুস্থ রয়েছে, আর মামলারও রয়েছে যথেষ্ট অগ্রগতি। নারায়ণগঞ্জে স্কুলের শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কানে ধরে ওঠবোস করায় স্থানীয় এমপি। এই দৃশ্য সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিবেকবান মানুষ ধিক্কার দিতে শুরু করে। গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু ঘটনার সাথে স্থানীয় এমপির কোনো সংশ্লিষ্টতার কথা পাওয়া যায়নি তদন্ত রিপোর্টে। টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় গত 10 সেপ্টেম্বর গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগে। নিহত হয় 39 জন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে 7 জন। টঙ্গী থানায় টাম্পাকো কোম্পানির মালিক সহ 7 জনের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এবারে সালতামামি জঙ্গি বিষয়ক। অনেকদিন ধরে বাংলাদেশে জঙ্গিদের উত্থান পতন থাকলেও গেল 6 মাসে তাদের সন্ত্রাসী তৎপরতায় হতবিহ্বল গোটা বিশ্ব। জুলাই মাসে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় 17 বিদেশি সহ 20 জিম্মিকে হত্যার ঘটনা ছিল দেশবাসীর কল্পনারও অতীত। কদিন পর শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলায় বাড়ে হতাশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জঙ্গি বিরোধী কঠোর অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 35 জঙ্গির মৃত্যুর খবরও আলোচিত হয় বিশ্বজুড়ে। 1 জুলাই সন্ধ্যায়